একই কাণ্ড, ৩৬ বছর পরেও সেই একই কৌশল। রথযাত্রা, বিজেপির রথযাত্রা কৌশল। আবার এই ২৬-এর আগে আবার রথ নামছে বিজেপির। অমিত শাহ থাকবেন সেই রথে, নরেন্দ্র মোদী থাকবেন সেই রথে। ৫,০০০ কিলোমিটার, এই রাজ্যে ৫,০০০ কিলোমিটার রথ পরিক্রমা হবে, রথযাত্রা হবে। আসলে এটা বিজেপির একেবারে পুরনো কৌশল। ১৯৯০ সালে রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে ১৯৯০ সালে আডবাণীর নেতৃত্বে রথ বের করেন রাম মন্দির তৈরির লক্ষ্যে। আডবাণীর নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত সেই মিছিল, সেই রথযাত্রা হয়। সেখানে লালু প্রসাদ যাদব, তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী, তিনি বাধা দিয়েছিলেন। গুজরাটের সোমনাথ থেকে যখন উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এই মিছিল হয়, এই রথযাত্রা হয়, সেই সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপরে বহু অদল বদল হয়েছে রাজধানীতে, কিন্তু রথযাত্রার কৌশল থেকে সরেনি বিজেপি। অন্যান্য রাজ্যে এই রথযাত্রার কৌশলে যথেষ্ট সাফল্য পেয়েছে বিজেপি। এখানে এ রাজ্যে বারবার হিন্দুত্বে শান। এই যে মায়াপুরে এলেন, ২১-এও দেখা যায়নি, ২৪-এও দেখা যায়নি, কিন্তু ২৬-এ বিজেপি যে একেবারে হিন্দুত্বে শান দিতেই একমাত্র চলেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না অমিত শাহের। মায়াপুরে এলেন, ইস্কনে এলেন, ইস্কনে পরিদর্শন করলেন। চৈতন্যদেবের যে তিনি ভক্ত, তিনি চৈতন্যদেবের ভক্ত জানা গেল। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি, এখানে চৈতন্যদেবের ভক্ত হিসেবে এসেছি। मैं यहाँ पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहाँ पर मैं आया। আসলে এই নদিয়া জেলা খুব গুরুত্বপূর্ণ। ১৭টা সিট, সেই ১৭টা সিটের মধ্যে ৫ থেকে ৭টা বিজেপি, এবং সেখানেও যথেষ্ট লড়াই হয়েছে, বিজেপি যথেষ্ট লড়াই করেছে, সঙ্গে মতুয়ারা আছে। আর এই যে হিন্দুত্বে শান এতদিন পরে কেন মায়াপুরে এই প্রথম, এবং চৈতন্য ভক্ত হিসেবে তিনি এসেছেন, চৈতন্য ভক্ত তুলে ধরতে হলো কেন? আসলে এই যে হিন্দু ভোট, এই হিন্দু ভোটটাকে কালেকটিভ করা, এই হিন্দু ভোটকে আরও বেশি করে পাওয়া। কারণ মতুয়ারা অনেকেই নাকি আশঙ্কায় তাদের নাগরিকত্ব থাকবে কিনা, কারণ সিএএ না হলে তাদের ভোটাধিকার পাবেন কিনা, এই নিয়ে মতুয়ারা বিভাজনে। এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়িতে তো বিরাট বিভাজন। একদিকে মমতাবালা ঠাকুর, একদিকে সুব্রত ঠাকুর, একদিকে শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুর একই দলের হলেও তাদের মধ্যে বিভাজন সাংঘাতিক। এই মতুয়াদের বিভাজনের মধ্যে এই যে আশঙ্কা, সেই আশঙ্কায় মতুয়া ভোট অনেকটাই কমতে পারে বলেও বিজেপি শিবিরে আশঙ্কা। তাই ভরপাই, অর্থাৎ মতুয়া ভোট যা পেয়েছিল ২০২৪-এ, ২০২১-এ বিজেপি, সেখান থেকে যদি কমে যায় তাহলে সেইটা ভরাট করতে হিন্দু ভোটটা খুবই জরুরি। আর সেই হিন্দুত্বে শান দেওয়ার জন্যই অমিত শাহ মায়াপুরে এলেন। মায়াপুরে এসে তিনি চৈতন্য ভক্ত নিজেকে বললেন, এবং তার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ বারবার তুলে ধরলেন, ধ্বনি তুললেন, हरे कृष्ण 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 हरे हरे। এইখানেই হচ্ছে বিজেপি যে হিন্দুত্বের তাস, হিন্দুত্বের শান দিচ্ছে, এটা একেবারে পরিষ্কার। এবং রথযাত্রা সব শেষ করে দুর্নীতির অভিযোগ, অনুপ্রবেশকারীর অভিযোগ, তার সঙ্গে হিন্দুত্বে শান। এমনকি গতকাল রাতে বিরোধী দলনেতা একটি পোস্টও করেছেন যে কলকাতার কোনো এক রাস্তায় সংখ্যালঘুরা রাস্তা দখল করে কেন তাদের ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন, এবং সেখানেও সংখ্যালঘুদেরকে যথেষ্ট আক্রমণ করেছেন বিরোধী দলনেতা এবং প্রশাসনকে। সেই জায়গা থেকে হিন্দু ভোটটা যে খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে তা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এসআইআর দিয়ে বোধহয় সেইভাবে বিশ্বাস করতে পারছে না, ভরসা করতে পারছে না বিজেপির নেতারা। আর সেই কারণেই বারবার নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এমনকি প্রধান মুখপাত্র বিজেপির দেবজিৎ সরকারও তোপ দেখেছেন বারবার। এসআইআর দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই এসআইআর কোথাও একটা আশঙ্কার বাতাবরণ তৈরি করছে।
এসআইআরই আবার আশঙ্কার বাতাবরণ তৈরি করছে বিজেপির নেতৃত্বের মনে। তাই কি হিন্দুত্বে আবার রথযাত্রা ফিরে এলো? আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। 21-এ রথযাত্রা হয়েছিল। 21-এ রথযাত্রায় আমরা গোটা রাজ্যে প্রচণ্ড ভিড় দেখেছিলাম। রথযাত্রার মধ্যে মানুষের যথেষ্ট অংশগ্রহণ দেখেছিলাম, কিন্তু তার ফল তো ভোট ব্যাংকে, ভোট বাক্সে আমরা কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, 3 থেকে 77 হয়েছিল, কিন্তু 77-এর জায়গায় যে 213 তৃণমূল কংগ্রেস, সেই জায়গাতে 77-এর জায়গায় এবার নাকি অনেকে বলছেন, তৃণমূলও বলছে যে এবার নাকি 50টি আসনও পাবে না। তাহলে এসআইআর করে কি হলো? তাহলে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এইসব বলে কি হলো? তাহলে হিন্দু ভোটটাই সম্বল, হিন্দু ভোটটাই খড়কুটো। এই হিন্দু ভোটের জন্যই এবার রথযাত্রা 5000 কিলোমিটার, 5 থেকে 10ই মার্চ 5000 কিলোমিটার রথযাত্রার ইতিমধ্যেই আয়োজন। এই কৌশলটা আসলে একদম শেষ অস্ত্র, বিজেপির শেষ অস্ত্র বলা যায় রথযাত্রা। একেবারে ভোটের দোরগোড়ায়, জাস্ট হয়তো ঘোষণা হয়ে যাবে 10-11 বা 9-10-11-র মধ্যে ভোটের দিন। সেই ভোট ঘোষণার আগে ভোটের দোরগোড়ায় বলা যায় এই রথযাত্রা করার সিদ্ধান্ত বিজেপির। সুতরাং সেই পুরনো কৌশল, 36 বছরের পুরনো কৌশল বিজেপিকে নিতে হচ্ছে। এই হিন্দু ভোট যথেষ্ট পরিমাণে পেয়েছিল বিজেপি 2021-এ, 2024-এ। এই হিন্দু ভোটটা যদি আরও বাড়াতে পারে তাহলে আসন সংখ্যা বাড়বে বিজেপির, এবং তার সঙ্গে সঙ্গে অনেকটাই এগিয়ে যেতে পারবে হিন্দু ভোটটা যতটা বেশি সম্ভব তৃণমূলের থেকে কেড়ে নিলে। যা পেয়েছে তার থেকে আরও লাখখানেক যদি ভোট পায়, লাখের ওপরে যদি ভোট পায়, তাহলে বিজেপির আসন সংখ্যা বাড়বে, এটাই আশা বিজেপির। এবং সেই কারণেই সর্বশেষ হাতিয়ার হচ্ছে এই রথযাত্রা। এই রথযাত্রা করে, আবার বলছি, 21-এ সেরকম ফল পাওয়া যায়নি। হিন্দুত্বে শান 24-এও দিয়েছিল বিজেপি, কিন্তু সেরকম ফল পাওয়া যায়নি। ফল খারাপ হয়েছে। 18-র জায়গায় 12 হয়ে গেছে। 12 জন সাংসদ এখন মাত্র লোকসভায় বিজেপির। সেইখান থেকে এই রথযাত্রায় উন্মাদন আমরা দেখতে পাবো। এই রথযাত্রা ঘিরে বিশাল সমাবেশ আমরা দেখতে পাবো। লাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড দিয়ে এই কর্মসূচি শেষ হবে, সেখানেও প্রচুর লাখো লাখো মানুষের বিজেপি কর্মী সমর্থককে দেখতে পাবো। আসলে কি দেখতে পাবো? যে তৃণমূলের ভোট বাক্সে হানা দিতে পেরেছে এই বিজেপির ভোট। সেই দিক থেকেই গুরুত্বপূর্ণ যে রথযাত্রা কৌশল, সর্বশেষ হাতিয়ার, সেটা আসলে বিজেপিকে কতটা ডিভিডেন্ড দিতে পারে 26-এর এই বিধানসভা নির্বাচনে। না হলে বিজেপির আর কিছু করার নেই বলেই রাজনৈতিক মহল মনে করছে। দেখা যাক।